প্রশ্ন তো আসলে ট্র্যাকটা তো আসলে দুইটা, তো দুইটা বলার আগে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, এই রাজনৈতিক দল সফল হোক সেটা আমি মনে প্রাণে চাই। কারণ একটা ভালো বাংলাদেশের জন্য, একটা ডেমোক্রেটিক বাংলাদেশের জন্য এই দলটার সফল হওয়াটা অত্যন্ত জরুরি। যেদিন এই দলটা গঠিত হলো আমি ওই দিন একটা লম্বা স্ট্যাটাস দিয়েছিলাম যে সম্ভাবনাগুলো নিয়ে এবং রিস্ক ফ্যাক্টর যারা আছে তাত্ত্বিকদের ফাঁদে যদি পড়ে যায় তাহলে জনসম্পৃক্ত বিষয় বাদ দিয়ে তারা এমন তাত্ত্বিক পথে আগানোর চেষ্টা করবে যেটার জনসম্পৃক্ত আপিলটা কমে যাবে এবং আলটিমেটলি এই দলের যে আপিল সেটা দেখা যাবে একটা সীমাবদ্ধ গণ্ডির ভেতরে থেকে যাবে, সেটা জনমানুষের কাছে হয়তোবা এই মুহূর্তে পৌঁছানোর জন্য বাধা তৈরি করবে। এবং যে মুহূর্তে দলটা গঠন করার পরেই যখন দেখলাম সেকেন্ড রিপাবলিক এবং নতুন গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের একদম মেইন এজেন্ডা বানিয়ে এটাই যদি হয় তার কাছে আপিল তৈরি করার জন্য আপনি যখন অতিরিক্ত তাত্ত্বিক পথে আগাতে থাকবেন তাদের কাছে কিন্তু পৌঁছানোটা যাবে না। ইয়েস, আমি বলছি না যে সেকেন্ড রিপাবলিকের যে ধারণাটা এইটা একেবারেই বাকওয়াস ধারণা বা গণপরিষদের যে কথা বলছে এই কথাগুলোরও কিছুটা মেরিট আছে, কিন্তু সেটা টাইমলি কিনা এই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি। এখন আমাদের যে বয়স, আমাদের বয়সে আমি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, মানে আমি তো বললাম যে আমি চাই যে এই দলটা সফল হোক, কিন্তু বলি তাহলে তাদের এই ধারণাগুলো আলটিমেটলি কি হবে, অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু এটা সমর্থন করতে চাইবে না, ইতোমধ্যেই সেটা দেখাও যাচ্ছে। এর কিছু প্র্যাকটিক্যাল কারণও আছে। এখন তাদেরকে যদি বলা হয় যে সেকেন্ড রিপাবলিকের ধারণাটাকে, আমি তাদের কয়েকজনের কথা শুনেছি, তারা যেটা বলার চেষ্টা করছে, হ্যাঁ ইউরোপের কয়েকটা দেশ, ফ্রান্সের উদাহরণ খুব ফ্রিকুয়েন্টলি দেওয়া হচ্ছে, তাদের তো পঞ্চম রিপাবলিকটাও আছে। সেকেন্ড রিপাবলিক কিন্তু ফ্রান্সেও খুবই আলোচিত একটা ঘটনা। তারপরে কিন্তু আবার আরেকটা ফ্যাসিস্ট রেজিমের মতো অংশ তারা কিন্তু আবারও ক্ষমতায় এসেছে এই বিপ্লবের পরবর্তী সময়েও। কিন্তু বাংলাদেশের গতিমুখ কি ওইদিকে? অবশ্যই সেটা না। সাথে বাংলাদেশের এই জুলাই আপরাইজিং যেটা, এটা বড় একটা পার্থক্য আছে। অনেক তাত্ত্বিকেরা এইটাকে বিপ্লব বানানোর প্ল্যানে আছে এবং হয়ে যাওয়ার পরেও বারবার করে জোরপূর্বক যে এটা বিপ্লব বিপ্লব বলার চেষ্টা করছে। আমার দৃষ্টিতে এটা কখনোই বিপ্লব ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। এই দুইটার ভেতরে সুস্পষ্ট নানা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করছে না, তাহলে আলোচনা অন্যদিকে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে এই যে সেকেন্ড রিপাবলিকের যে কথা এবং গণ পরিষদের যে নির্বাচনের কথাটা বলছে, তো আবার দেখলাম যে তারা অনেক কিছুতে চেপে যে আবার বলছে যে জাতীয় নির্বাচন এবং পরিষদ নির্বাচন যেটা একসাথেই হতে পারে। ওই গণপরিষদ নির্বাচন কেন দরকার? একটা কনস্টিটিউশন বানানোর জন্য। সবার আগে আমি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন যদি রাখি, একটা ভালো সংবিধান লিখলেই পরবর্তীতে তাদেরকে আর কেউ টাচ করতে পারবে না। যে কলমে লেখা সংবিধানই যে দেশকে প্রোটেক্ট করতে পারে না তার নজির বহু জায়গায় আছে। পৃথিবীর অনেক আপাত দৃষ্টিতে সভ্য দেশ আছে যাদের সংবিধান এইভাবে লিখিত না। উপমহাদেশের ভেতর ভারতের কথা যদি বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, তো তারা কি সভ্য হয়ে গেছে? অনেক বড়। সো এই যে অনেক তাত্ত্বিকতার ফাঁদে পড়ে এরা প্র্যাকটিক্যালিটির দিকে কম হাঁটছে। এই ব্যাপারটা যদি না করে বরং মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই প্ল্যানটা করতে আমার মনে হয় ভালো হতো। এবং গণপরিষদ কেন দরকার? কনস্টিটিউশন বানানোর জন্য। কনস্টিটিউশনের অনেক সমস্যা আছে। আমি এই যে স্বাধীনতার পরবর্তী টাইমে যে কনস্টিটিউশনটা বানানো হয় এইটাতে এক জায়গায় ছিল না। এই সংবিধানের মাধ্যমেই বাকশাল কায়েম করা হয়েছিল, আবার এই সংবিধানের মাধ্যমে পরবর্তীতে অ্যামেন্ড করতে করতে আমরা কিন্তু ডেমোক্রেটিক পলিসির দিকে এগিয়েছি। ওই জায়গায় তো যারা আসবে তারা তো জনগণের প্রতিনিধি আসবে না, তাহলে সংবিধান প্রণয়নের জন্য জনগণের প্রতিনিধি আসবে, আবার দেশের সংসদ চালানোর জন্য জনগণের প্রতিনিধি আসবে। এই ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যায় না? বরং ওই ইলেক্টেড যারা আসবে এমপিরা তারা তো নিজেরাও জনগণের প্রতিনিধি। কথা এটা তাত্ত্বিকভাবে অনেক কিছু শোনানো যায়। আমার কথা যেটা ঠিক আছে, ছাত্রদের এই যে দল জাতীয় নাগরিক পার্টি